আচ্ছা দেখো যে আমরা লাস্ট ক্লাসে তো সুইচ ইয়ারটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম। এখানে কোনটা সিরিজে কানেক্টেড, কোনটা প্যারালাল কানেক্টেড সেটা দেখছিল লাস্ট ক্লাসে, তাই না? এবং প্রত্যেকটা ইকুইপমেন্ট নিয়ে আমরা নামগুলো জানছিলাম যে কোনটা নাম কি। আজকে আমরা যে নামগুলো লাস্ট ক্লাসে জানছিলাম সেটার হচ্ছে যে ভিতরের একটু ব্রিফ মানে ডিসকাস করব সবগুলোর আলাদাভাবে। এর মাঝে তোমরা এখান থেকে বুঝতে মানে লাস্ট ক্লাসে যে কানেকশনগুলো, এই কানেকশনগুলো হচ্ছে সিরিজ কানেকশন, তোমরা দেখতে পারতেছো। দুইটা হচ্ছে প্যারালাল কানেকশন। আমরা এটা একটা দেখতে পারতেছিলাম, এটা একটা প্যারালাল কানেকশন, আর আরেকটা প্যারালাল কানেকশন হচ্ছে এটা। তার মধ্যে একটা হইতেছে তোমরা জানো লাইটনিং অ্যারেস্টর, তাই না? এটা লাইটনিং অ্যারেস্টর, আর এটা হচ্ছে তোমাদের বলো তো কি, এটা বিটি, পটেনশিয়াল ট্রান্সফরমার। ভোল্টেজ মাপতে হয়, এই জন্য এটা হচ্ছে বিটি। তারপরে হচ্ছে যে এই একটা সুইচ ইয়ার দেখতে পারতেছো। এটা সুইচ ইয়ারটা কী ধরনের সুইচ ইয়ার বলো তো? এটা কি ডিস্ট্রিবিউশনের সাবস্টেশনে, নাকি হচ্ছে এটা তোমার যে জেনারেশনের এন্ডের যে সাবস্টেশনটা সেটা ছিল ডিস্ট্রিবিউশন এন্ডের, তাই না? ডিস্ট্রিবিউশন কীভাবে বুঝতে পারছো? যে যে বাম পাশে অবশ্যই তোমাদের হাই ভোল্টেজ আছে, কারণ হইতেছে হ্যাঁ সেকেন্ডারিতে লো ভোল্টেজ আছে। এবং এটা তোমাদের তো কোথায় দেখবা? তোমরা ডিস্ট্রিবিউশন সাইডেই দেখবা, প্রাইমারিতে হাই ভোল্টেজ এবং সেকেন্ডারিতে লো ভোল্টেজ। তারপরে হচ্ছে আমরা আর কি পড়ছিলাম, যে এটা আমরা যে ট্রান্সফর্মার দেখছিলাম তার মধ্যে এইটা হচ্ছে সাবস্টেশনের হার্ট বা প্রাণকেন্দ্র। এটার উপর বেস করেই আসলে সাবস্টেশনটা গড়ে ওঠে। আর এটার নাম আমরা বলছিলাম পাওয়ার ট্রান্সফর্মার, বা এখানে যে নামটা দিচ্ছে সেটাও তোমরা বলতে পারো যে মেইন ট্রান্সফর্মারটা। আর এই দুইটা যে 8 নাম্বারটা এবং হচ্ছে তোমার 8 নাম্বারটা তো পটেনশিয়াল ট্রান্সফর্মার, 7 নাম্বারটা হচ্ছে তোমার সিটি বা কারেন্ট ট্রান্সফর্মার। এই দুইটা হচ্ছে তোমার, এটাও তো ট্রান্সফর্মার, কিন্তু এটা হচ্ছে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে ব্যবহার করা হবে। আচ্ছা, এরপরে আজকে আমরা এই যে প্রত্যেকটা জিনিস আমরা একটু লাস্ট ক্লাসে স্টার্ট করছিলাম, আজকে আর একটু সুন্দর করে শুরু করি। সুইচটা তো তোমাদের নতুন করে বলার কিছু নাই, সুইচ হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড। সুইচের জাস্ট তোমরা একটা ক্রাইটেরিয়া, খাতা আছে না সবার, খাতা খুলো, যে সুইচের সাথে লিখে রাখো যে এটা নর্মাল কারেন্টকে এটা মেক করতে পারে, ব্রেকও করতে পারে। নর্মাল এটা কারেন্টটাকে, সুইচ লেখো, সুইচ দিয়ে স্টার দিয়ে লেখো, একটা স্টার দাও, লেখো যে ইট ক্যান মেক ব্রেক। আর 3 নম্বর লেখো ক্যারি কারেন্ট আন্ডার নর্মাল সার্কিট কন্ডিশন। মেক মানে তো বুঝতেছো, সুইচটাকে তুমি যখন অন করো তাকে মানে হলো মেক করতেছো, কারেন্টটাকে একটা লোডের অ্যাক্রসে তুমি সাপ্লাই দিচ্ছ, এটা মেক। ব্রেক মানে সুইচটাকে যখন অফ করে দাও। আর ক্যারি মানে বুঝতেই পারতেছো যে যখন অন করা থাকে সুইচটা তখন যে মিশনটা থাকে। মেক, ব্রেক আর ক্যারি, তিনটা। মেক, ব্রেক আর হচ্ছে ক্যারি কারেন্ট আন্ডার নর্মাল সার্কিট কন্ডিশন, মানে কোনো যখন ফল্ট হবে না তখন হচ্ছে নর্মালি কারেন্টকে মেকও করতে পারে, ব্রেকও করতে পারে। এবং কারেন্টের সাপ্লাই সে দেয় কোথায়? লোডকে দেয় সাপ্লাই। না নর্মাল সার্কিট কন্ডিশন, নর্মাল সার্কিট কন্ডিশন, শর্ট সার্কিট না। আচ্ছা, এইটা হলো সুইচের একটা ক্রাইটেরিয়া। সুইচের আরেকটা ক্রাইটেরিয়া তোমরা সবাই জানো, এটা হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড, তাই না? হাত দিয়ে অন অফ করা লাগবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা লাস্ট ক্লাসে সার্কিট ব্রেকার নিয়ে আমরা সামনে আরও পড়বো। সার্কিট ব্রেকারের যে তোমরা এই যে মিনিয়েচার সার্কিট ব্রেকার, তারপর হচ্ছে সাবস্টেশনের জন্য যে সার্কিট ব্রেকারগুলো সেটা আরও পড়বো। তা এটা নিয়ে বিস্তারিত সামনে তারপরও হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এটা দুইটা কন্ডিশন মানে ফাংশন থাকে। একটা হচ্ছে তোমার মেইনটেনেন্স আর অপারেশনের জন্য, যেটা হচ্ছে তোমার ম্যানুয়ালি তুমি অপারেট করতে পারো। এটা হচ্ছে ফল্ট ক্লিয়ারেন্সের জন্য, সেটা হচ্ছে তোমার অটোমেটিক অপারেশন থাকতে হবে। এটা লাস্ট ক্লাসে দেখছিল তোমরা, তাই না? আচ্ছা, ওকে, এটা আমরা সামনে আরও আসবো। সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, 3 পোল সার্কিট ব্রেকার, এগুলো আসবো। আমরা একটু আইসোলেটর নিয়ে একটু পড়াশোনা করি। আইসোলেটরটা আরেকটা নাম কি, অপর নাম কি বলতো? ডিসকানেক্টিং সুইচ, তাই না? ডিসকানেক্টিং সুইচ বা ডিসকানেক্টর। কারণ সুইচে তোমাকে যদি এক্সামে দিই আমি, সুইচের সাথে আইসোলেটরের প্রধান পার্থক্যটা কোথায় কী বলবো বলো তো? আইসোলেটরও কিন্তু একটা সুইচ, তাই না? ডিসকানেক্টিং সুইচ, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় বলো? হ্যাঁ, না এটা দেখো এখানে দেই আছে যে আন্ডার নো লোড নো ফল্ট কন্ডিশন। প্রধান পার্থক্যটা হচ্ছে তোমার
এই যে সুইচগুলো দেখতে পারতেছিলে, যেটা একটু আগে দেখতেছিলে, সেটা হচ্ছে তোমার লোড কারেন্টকে মেক আর ব্রেক করতে পারে, বুঝতে পারছো? লোডেই তো সাপ্লাই দাও কারেন্টগুলো, কিন্তু আইসোলেটর যেটা, সেটা তোমার যে মেইন সোর্সটা সেটাই আগে ডিসকানেক্ট থাকতে হবে, তারপর ওই লাইনটা তুমি যদি লাইভে আনতে চাও বা অফলাইনে আনতে চাও, সেটাকে তুমি আইসোলেটর দিয়ে ইয়া করতে পারো। এই জন্য আইসোলেটরের তোমরা আরেকটা নাম লিখে রাখো, আইসোলেটর দিয়ে তো তোমরা একটা লিখছো ডিসকানেক্টিং সুইচ, এটার একটা দিয়ে তোমরা লিখছিল ডিসকানেক্টিং সুইচ, এবং এটার আরেকটা নাম তোমরা অবলিক দিয়ে লিখে রাখো অফলোড সুইচ। তিনটা নাম আইসোলেটরের। আর নর্মাল সুইচের সাথে এর প্রধান পার্থক্যটাই হচ্ছে এই যে আইসোলেটরটা যখন থাকবে সেটা হচ্ছে তোমার সোর্স অফ থাকতে হবে অবশ্যই। সোর্স মানে জেনারেশন যেদিকে আছে সেই পথটাকে আমাদের ডিসকানেক্ট করে রাখতে হবে, তাহলে আইসোলেটরকে দিয়ে আমরা কাজ করাতে পারবো। নর্মালি আইসোলেটর হচ্ছে কোনো অফ মানে অন কন্ডিশনে আমরা আইসোলেটর ব্যবহার করতে পারবো না, বুঝা গেছে? অফ থাকতে হবে কিন্তু। ওকে, তারপর দেখো এই জন্য এটার নাম হচ্ছে অফলোড সুইচ। এটা দেখো এখানে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে নো লোড তো আমি বললামই, ফল্ট কন্ডিশনও থাকতে পারবে না কোনো, মানে এর কোনো ফল্ট ক্লিয়ারিং কোনো সেন্স নাই বা ব্রেন নাই। এর সার্কিট ব্রেকারে যেমন ফল্ট ক্লিয়ার করার মতো একটা ব্রেন থাকবে, কিন্তু আইসোলেটর কিন্তু সেটা নাই। আইসোলেটর জাস্ট মেনটেনেন্সের জন্য, ওই সাবস্টেশনটার মধ্যে যে ট্রান্সমিশন লাইনের পার্টটুকু থাকবে সেটার মেনটেনেন্সের জন্য তোমার আইসোলেটরটা ব্যবহার করা হবে। আচ্ছা, ওকে। তারপরে দেখো যে আমি একটু তোমাদের নতুন আইসোলেটর জাস্ট হচ্ছে তোমরা এক প্যারা তোমাদের আমরা যে দেবো সেটাতে আছে, কিন্তু একটু আরও কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি একটু নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো আইসোলেটর একটু ক্লাসিফিকেশন আছে আমাদের স্লাইডের মধ্যে, যে আইসোলেটরটা আছে সেটার হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে আমাদের ওখানকার 1 নাম্বার যে ক্লাসিফিকেশনটা, সেটা ডাবল ব্রেক টাইপ ডিসকানেক্টর বা ডিবিআর। দেখো যে এখানে তোমার এই যে টার্মিনালগুলোর সাথে 2টা ব্রেকিং পয়েন্ট না, এই জন্য এটা হচ্ছে ডাবল ব্রেক টাইপ ডিসকানেক্টর। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে যে তুমি যদি দেখো তাহলে এই যে দেখতে এরকম হবে। এখানে আইসোলেটর বুঝতে পারতেছো তো কোনটা? এই যে দেখো এটা একটা পাত, এটা একটা পাত, এটা একটা পাত, দেখো টি এর মতো এটা আছে না, এটা খুলে আছে, এটা কিন্তু ঘোরানো যায়। এটা এই যে এই পয়েন্টটা এখানে কানেক্টেড হবে আর এই পয়েন্টটা এখানে কানেক্টেড হবে। তেমনিভাবে এই যে দেখো আরেকটা, এই যে 1টা 2টা 3টা, এটার 2 মাথা হলো এখানে, আর আরেকটা, হ্যাঁ এটা কিন্তু অটোমেটিক্যালিও ঘোরানো যায়। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি এই যে বড় বড় যে সাবস্টেশনগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি ঘুরবে, ঠিক আছে? আবার ম্যানুয়ালিও করা যায়, ম্যানুয়ালিও করানো যায়। আচ্ছা, এরপরে দেখো যে সেন্টার ব্রেক টাইপ ডিসকানেক্টর, এটা কীরকম? দেখো যে এটা হলো, নাম দেখে বুঝতে পারতেছো যে সেন্টার এটা ব্রেক হয়ে যাবে এই আইসোলেটরটা। এটার তোমরা যদি একটু ছবিতে দেখো, এই যে দেখো যে দেখো এটা হলো আইসোলেটরের সেন্টার পার্টটা। এটা কি এখন কানেক্টেড অবস্থায় আছে না ডিসকানেক্টেড বলো তো? না, এটা ডিসকানেক্টেড। দেখো 2টার মধ্যে ফাঁক আছে না? এই দেখো এই যে চাকতি, এই চাকতি, এই দিকের চাকতি, এই চাকতি, মাঝখানে একটা ফাঁক আছে না, এটা হলো ডিসকানেক্টেড অবস্থা আছে। তেমনিভাবে দেখো যে 3 ফেজের জন্য এই যে 1টা ফেজ, 2টা ফেজ, 3টা ফেজ এদিকে আছে। সো জিনিসগুলো দেখছো যে কত বড় বড়, কিন্তু এগুলো কিন্তু মানে মোটামুটি 2 তলার সমান বা হ্যাঁ হাই ভোল্টেজ সুইচ গিয়ার এগুলো আর কি। তারপরে দেখো যে প্যান্টোগ্রাফ টাইপ ডিসকানেক্টর, এটা হচ্ছে দেখো যে এটা একটু ছবি দেখে তোমাদের বুঝতে সমস্যা হবে, তা জাস্ট জেনে রাখো এটার ক্লাসিফিকেশন একটা আছে, সেটা হচ্ছে প্যান্টোগ্রাফ টাইপ আইসোলেটর। এটা হলো মনে করো যে আমরা আমাদের এই ডিসকানেক্টিং সুইচগুলো দেখো, যেটা নর্মালগুলা সেটা হচ্ছে তোমার এই যে এখানের সাথে এখানে কানেক্ট করলেই তোমার কানেক্টিং হয়ে যাচ্ছে বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে এটাই দেখো এটা আমাদের উপরে উঠতে হয়। এই যে তোমাদের মেইন কানেকশনটা কিন্তু উপরের দিকে থাকে, তোমরা এই যে দেখতে পাচ্ছ যে মেইন তোমার লাইভ লাইনটা সেটা কিন্তু উপরের দিকে থাকে, বুঝতে পারছো? পল্লী বিদ্যুতেরটা না কোথায় ইউজ করা হয় সেটা বলতে পারবো না আমি, কিন্তু এগুলো থাকে, তাই না? আচ্ছা, তারপরে দেখো যে আরেকটার হচ্ছে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে নি টাইপ ডিসকানেক্টর। নি টাইপটা কোনটা? দেখো নি মানে কি হাঁটু না? হ্যাঁ, এটা দেখো যে হাঁটুর মতো, দেখো এটাকে আবার ব্রেক করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে তোমার সোজা হয়ে যখন থাকবে তখন এক সরল রেখায় থাকবে,
যখন ব্রেক করবে তখন দেখো এখানে এভাবে এটা ব্রেক হয়ে থাকে। সো এই কয়েক ধরনের তোমাদের আইসোলেটরের ক্লাসিফিকেশন আছে। তোমাদের এই জিনিসটা কিন্তু একটু পরে দেবো, তোমরা একটু খাতায় লিখে নাও, 4টা টাইপের নামটা একটু লিখে নাও। এটা আমি মাত্র তৈরি করতেছি তো। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ আইসোলেটর। একটা হচ্ছে ডাবল ব্রেক টাইপ ডিসকানেক্টর, ছোটো করে দিই একসাথে দেখো তাহলে। ডাবল ব্রেক টাইপ ডিসকানেক্টর লেখো DBR। তারপর দেখো সেন্টার ব্রেক টাইপ ডিসকানেক্টর, ডাবল ব্রেক টাইপ লিখছো, লেখো। ডাবল ব্রেক টাইপের পর লিখো হচ্ছে সেন্টার ব্রেক টাইপ ডিসকানেক্টর, HCB or CB এটা লেখো। দেখছো এটা? তারপরে 3 নম্বরে লেখা হচ্ছে প্যান্টোগ্রাফ টাইপ ডিসকানেক্টর PG। আর 4 নম্বরে লেখো নি টাইপ ডিসকানেক্টর। এখানের সাথে নি টাইপের পরে একটু ব্র্যাকেট দিয়ে লেখো যে 800 kV or above voltage classes। 800 kV উপরের ভোল্টেজের লাইন, ট্রান্সমিশন লাইনের বা যে সেখানে যে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনটা থাকে বা যে কোনো ধরনের সাবস্টেশন থাকে সেখানে এইটাই আইসোলেটর ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আইসোলেটরের একটা স্টার দাও, স্টার দিয়ে তুমি প্রথমেই এর প্রধান 2টা যে ক্রাইটেরিয়া সেটা লেখো। এটা কোন অবস্থায় কাজ করবে বলো তো? নো লোড অবস্থায় আর নো ফল্ট অবস্থায়, তাই না? তাহলে এটার সাথে সুইচের পার্থক্যটা তোমরা বুঝতে পারলে, তাই না? এখন এর কি কোনো ফল্ট ক্লিয়ারিং প্রসেস আছে? এর কিন্তু কোনো ফল্ট ক্লিয়ারিং প্রসেস নাই, এটা একটু লিখে রাখো। ইট ডাজন্ট ক্লিয়ার ফল্ট কন্ডিশন। ইট ডাজন্ট হবে না, ইট ডোন্ট হবে। ইট ডোন্ট ক্লিয়ার ফল্ট কন্ডিশন। শর্ট সার্কিট হলে ক্লিয়ার করতে পারবে না। আর সুইচের যে তোমরা একটা বৈশিষ্ট্য লিখছিলা, ইট ক্যান মেক ব্রেক ক্যারি কারেন্ট আন্ডার নর্মাল সার্কিট কন্ডিশন, এটাই করতে পারবে আইসোলেটর? এটাও কিন্তু করতে পারবে না। সো এটা লিখে ফেলো যে ইট ক্যান্ট মেক ব্রেক অর ক্যারি সার্কিট নর্মাল কারেন্ট আন্ডার সার্কিট কন্ডিশন। যেহেতু এটা সোর্সের সাথেই ডিসকানেক্ট করে দেয়, তাই না? তাহলে তো এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যেতে পারবে না, বা নর্মাল সুইচ হিসেবে এটা কাজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অপোজিট অফ সুইচ লিখে রাখলেও হবে। It can't make, break or carry circuit current under normal condition. Normal circuit condition. মানে এরা কিন্তু নো লোডই, হ্যাঁ সেম না, সুইচের ঠিক বিপরীত। এটা যেহেতু বুঝতে পারতেছো, যেহেতু এটা ডিসকানেক্টিং সুইচ, এটা নো লোড অবস্থায় কাজ করে। নো লোড মানে হইতেছে তোমার সোর্সের সাথে কোনো কানেকশনই নাই।
তাহলে তোমাদের সুইচ এবং ডিসকানেক্টিং সুইচের পার্থক্য আসলে তোমরা পারবা। এরপরে আসো লাস্ট ক্লাসে আমরা আইসোলেটর কানেকশনটা তোমরা লাস্ট ক্লাসে দেখছিল যে সার্কিট ব্রেকারের দুই পাশে দুইটা আইসোলেটর থাকে, এটা লাস্ট ক্লাসে বলছিলাম না? তোমরা যখন সুইচ ইয়ার্ডের ছবিটা দেখছিলা, সুইচ ইয়ার্ডের ছবিতেও কিন্তু সার্কিট ব্রেকারের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুই পাশে দুইটা আইসোলেটর থাকে। এই যে দেখো, এটা একটা সার্কিট ব্রেকার, এর এদিকে 5 নাম্বার একটা আইসোলেটর, এদিকে 5 নাম্বার একটা আইসোলেটর। এটাকে যদি তুমি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আঁকো তাহলে দেখতে পারবা এই জিনিস। এখানেও দেখো যে আইসোলেটরটা তো তোমার প্রোটেক্ট করতে পারে না। আইসোলেটর এটা কি মাত্র যে বললাম ইট ডোন্ট ক্লিয়ার ফল্ট কন্ডিশন, মানে কি প্রোটেক্ট করতে পারে? কিন্তু পারে না, শুধু মেনটেনেন্স করে, এটা দিয়ে শুধু মেনটেনেন্স করে। আচ্ছা দেখো এখন যে আইসোলেটরের কানেকশনটা কিভাবে থাকে, সার্কিট ব্রেকারের উভয় পাশে দুইটা আইসোলেটর থাকে। এখন তুমি মনে করো যে এই লাইনটাকে তুমি ক্লোজ করতে চাও, বা এই যে সোর্সের সাথে এই যে এখানে যেহেতু ট্রান্সমিশন লাইন আছে, এখান থেকে তুমি একটা লোড লাগাই দিতে চাও। সো তখন এই এরিয়াগুলো ক্লোজ করে দিতে হবে না? এটা যেহেতু ওপেন অবস্থায় আছে, যদি ক্লোজ করতে হয় তখন তোমাকে একটা সিকোয়েন্স ফলো করতে হবে, কোনটা আগে ক্লোজ করতে হবে কোনটা পরে ক্লোজ করতে হবে। এই সিকোয়েন্সটা ফলো না করলে তোমার মানে একটু প্রবলেম হবে। সেই তোমার সিকোয়েন্সটা এখন দেখো যে এখানে প্রথমে তোমার কি করতে হবে, দেখো টু মেক এ কন্ট্যাক্ট। তার মানে কি মেক এ কন্ট্যাক্ট মানে তোমার সব কিছু খোলা আছে, ওই যে ছবিটা দেখলে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে সব সুইচগুলো খোলা আছে, তারপর তুমি সেটাকে ক্লোজ করবা। তখন প্রথমে আর্ট সুইচটাকে ভুলে যাও। হ্যাঁ, আর্ট সুইচে আমি এখনও পড়াই নেই, যেহেতু এখানে সিকোয়েন্সটা এই যে দেখো, এইটা বাম পাশে আসো তাহলে বুঝতে পারবা। এই বাম পাশেরটায় দেখো যে প্রথমে যদি আমাদের এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা একটু আগে দেখে আসলে সেই অবস্থায় আছে, তার মানে কি সব কিছু খোলা অবস্থায় আছে, আমাদেরকে কানেকশন দিতে হবে। তখন প্রথমে আইসোলেটরটা দুই দিক থেকে ক্লোজ করে ফেলতে হবে, তারপরে সার্কিট ব্রেকারটা ক্লোজ করতে হবে। দেখো এই যে দেখো এখানে এখন যদি তুমি ছবিটাতে দাও তাহলে বুঝতে পারবা যে দেখো এই অবস্থায় আছে তোমার লোড ব্রেক সুইচ না, আমরা এখানে যাই, এই অবস্থায় আছে তুমি হচ্ছে এই ট্রান্সমিশন লাইনের সাথে মনে করো একটা লোড কানেক্টেড আছে, তুমি এখানে এখন এটা কানেকশনটাকে ফুলফিল করবা। তখন কি করবা, আইসোলেটরটাকে প্রথমে ক্লোজ করে ফেলবা, তারপরে সার্কিট ব্রেকারটা ক্লোজ করতে হবে। হ্যাঁ, তেমনিভাবে বতুল যেটা বললা যে প্রথমে এটা করার পরে আবার যদি মেনটেন্যান্সের কাজ করতে হয়, মানে আবার যদি ডিসকানেক্ট করতে হয়, তখন কি করতে হবে, প্রথমে সার্কিট ব্রেকারটাকে খুলে দিতে হবে, তারপরে আইসোলেটরটাকে খুলে দিতে হবে। কেউ আসছে বতুল নাকি? আচ্ছা স্যার, তার মানে যখন আমি এই ট্রান্সমিশন লাইনে আমরা মানে কাজটা করব তখন দুই পাশে আইসোলেটর আছে, আইসোলেটর ফার্স্টে ক্লোজ করতে হবে। হ্যাঁ, আইসোলেটর মানে তুমি মনে করো যে এই লাইনটাকে তুমি মেইনটেনেন্স করবা, মেইনটেনেন্স করছো, এখন কি আবার নতুন করে লাইভে নিয়ে আসতে হবে না লাইনটাকে? তখন কি এই যেগুলোকে ক্লোজ করে দিতে হবে না? সিকোয়েন্সটাকে সিকোয়েন্স হচ্ছে দুই পাশে দুইটা আইসোলেটরকে প্রথমে বন্ধ করে দিবা, তারপর সার্কিট ব্রেকারটা বন্ধ করবা। তেমনিভাবে আবার নতুন করে এখানে মেইনটেনেন্সের কাজ করতে চাও তুমি, তখন কী করতে হবে, আগে সার্কিট ব্রেকারটাকে খুলে দিতে হবে, তারপর আইসোলেটরটাকে খুলে দিতে হবে, মানে বিপরীত, একটা বিপরীত। এবং এটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ভাইভাতে আস্ক করে যে এই যে সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের মধ্যে সিকোয়েন্সটা কি, কানেকশনের সিকোয়েন্সটা কি, তখন তুমি এভাবে বলবা। আচ্ছা, আর ইন্টারকানেক্টেড সিস্টেম এবং রেডিয়াল সিস্টেমটা তো তোমরা লাস্ট ক্লাসে দেখছো, তাই না? যে তোমার দেখো যে এই যে উপরে ইন্টারকানেক্টেড সিস্টেমটা, সেখানে ট্রান্সমিশন লাইনে দুই পাশ থেকে তুমি ফিট করতে পারো, যেহেতু সোর্স দুইটা। কিন্তু রেডিয়াল সিস্টেমটা দেখো এক পাশ থেকে তুমি ফিট করতে পারো। ইন্টারকানেক্টেড সিস্টেমের সুবিধা হচ্ছে সোর্স 1 নষ্ট হয়ে গেলে সোর্স 2 থেকে তুমি সাপ্লাই পাচ্ছ, কিন্তু রেডিয়াল সিস্টেমে সোর্স একটা সোর্সের উপরেই ফুললি ভরসা করে থাকতে হয়। সো ইন্টারকানেক্টেড আর রেডিয়াল সিস্টেমটা তোমরা দেখলে, এরপর আমরা লোড ব্রেক সুইচে আসবো। এটা টপিক দাও একটু, এটা একটু নতুন করে পড়তে হবে ভালো মতো। লোড ব্রেক সুইচ দিয়ে নিচে একটা অ্যারো দিয়ে লিখবা, এটা হচ্ছে সুইচ প্লাস আইসোলেটর দুইটার ফাংশনকে একত্রিত করবে, কম্বিনেশন অফ সুইচ এবং আইসোলেটর।
এখন যেহেতু এটা লিখছো না অ্যারো দিয়ে সুইচ প্লাস আইসোলেটর লিখছো, যেহেতু এটা তুমি এটা দেখি বুঝতে পারতেছো যে একটা লোড ব্রেক সুইচ হচ্ছে সুইচ নর্মাল যে মেকানিক্যাল সুইচ সেটা এবং হচ্ছে আইসোলেটরের যোগফল, তার মানে দুইটারই যে বৈশিষ্ট্যগুলো সে একাই করবে। এবং এটা কোথায় ইউজ করা হয় এটা দিয়ে, এটা ইম্পর্টেন্ট জিনিস লিখে নাও, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন যে সাবস্টেশনগুলা সেখানকার যে ট্রান্সফরমারগুলা সেই ট্রান্সফরমারগুলোর প্রোটেকশনের জন্য লোড ব্রেক সুইচ ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন যে সাবস্টেশনগুলা সেখানে যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলোর প্রোটেকশনের জন্য তুমি লোড ব্রেক সুইচ ব্যবহার করবা। দাঁড়াও আমি লিখছি কিনা দেখি, তাহলে তোমরা সেটা দেখে দেখে লিখতে পারবে। আচ্ছা, এটা আপাতত লিখি নাই, তোমরা একটু অ্যারো দিয়ে লিখে নাও, একটা স্টার দিয়ে লিখে নাও লোড ব্রেক সুইচটা কোথায় ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের প্রধান যে প্রাণটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার তার প্রোটেকশনের জন্য লোড ব্রেক সুইচ ব্যবহার করা হয়। আর বদরুল লোড ব্রেক সুইচ দিয়ে নিচ দিয়ে অ্যারো দিয়ে লেখো সুইচ প্লাস আইসোলেটর, তার মানে সুইচ এবং আইসোলেটরের সমন্বিতভাবে কাজ করে হলো লোড ব্রেক সুইচ। মানে সে সুইচেরও কাজ করতে পারবে, মানে এই তোমার লোড কারেন্টকে মানে মেক ও ব্রেক দুইটাই করতে পারবে এবং একই সাথে ডিসকানেক্ট করতে পারবে। আর আরেকটা লেখো বদরুল তুমি, এটা কোথায় ইউজ হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় তার প্রোটেকশনের জন্য লোড ব্রেক সুইচটা ব্যবহার করা হয়। এগুলো মেকানিক্যালও বেশ ম্যাক্সিমাম থাকে, যেহেতু এটা ফল্ট কারেন্ট ক্লিয়ার করতে পারে না, এটা অটোমেটিক না, অটোমেটিক থাকে না বেশিরভাগই। কিন্তু মডার্ন কিছু কিছু মডেলে অটোমেটেড থাকতেও পারে, যেহেতু সব কিছু এখন অটোমেটেড হয়ে যাইতেছে। এটা দিয়ে তোমরা অ্যারো দিয়ে লিখছো হচ্ছে সুইচ প্লাস আইসোলেটর। এটা কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ট্রান্সফরমারের প্রোটেকশনের জন্য। সুইচ এর কাজ কি, এটা হচ্ছে মেক ব্রেক ক্যারি, তাই না, ক্যারি লোড কারেন্ট। আইসোলেটরের কাজ হচ্ছে ডিসকানেক্ট করে দিতে পারে, ডিসকানেক্টিং সুইচ আর কি। মেকও করতে পারবে, মানে নর্মাল সুইচ যেটা করে এই যে সুইচগুলা তার কাজটা সে করতে পারে। মানে কি, একটা তুমি ওই যে আমরা যে ইউজ করি এমসিবি ইউজ করি সেটা অফ করে দিলেও আমরা সুইচ হিসেবে কাজ করতে পারি না, সেই কাজটা করতে পারে। এবং আইসোলেটরের যে কাজটা মেইনটেনেন্সের সময় আমরা যখন হচ্ছে তোমার অফ করে দেই, মেইন লাইনটা অফ করে দেই, তখন যে মেইনটেনেন্সের কাজটা সেটাও সে করতে পারে আর কি, আইসোলেটরের কাজটাও সে করতে পারে। আর আরেকটা তোমরা ইনফরমেশন লিখে নাও, এই যে সাবস্টেশনটা ইউজ করা হবে সেটা হচ্ছে 52 কেভি রেটিংয়ের সাবস্টেশন, 52 কেভির কাছাকাছি রেটিংয়ের যে সাবস্টেশনগুলো সেখানে ইউজ করা হবে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনগুলো। তাহলে তোমরা দেখতে পারতেছো যে এই তিনটা যে পড়াইলাম, নর্মাল সুইচ, মেকানিক্যাল সুইচ, তারপর হচ্ছে পরে আইসোলেটর এবং লোড ব্রেক সুইচ, তিনটারই একটা কমন ক্রাইটেরিয়া হচ্ছে সে শর্ট সার্কিট কারেন্ট বা ফল্টকে ক্লিয়ার করতে পারে না। তাহলে এইটার সাথে সার্কিট ব্রেকারটা হলো সম্পূর্ণ অপোজিট, তাই না? সার্কিট ব্রেকারের সাথে এই তিনটার প্রধান পার্থক্যটাই হচ্ছে এই একটাই, যে ফল্ট কারেন্টে ক্লিয়ার করতে পারা আর না পারা।
আচ্ছা আচ্ছা, এরপরে এই যে এটা একটু দেখো যে লোড ব্রেক সুইচের ক্যাপাবিলিটি বা লোড ব্রেক সুইচ কী কী কাজ করে সেটা একটু এখান থেকে দেখো যে মেকিং অ্যান্ড ব্রেকিং অফ নর্মাল কারেন্ট, ফল্ট কারেন্ট না কিন্তু, প্রোভাইডস আইসোলেটিং ডিস্টেন্স ওয়েন ইন পজিশন ও ইন ওপেন পজিশন। 2 নম্বর পয়েন্টটা কিসের কাজ করতেছে সে বলো তো, সুইচের নাকি আইসোলেটরের? আইসোলেটরের। প্রথমটা কিন্তু সুইচের কাজ করতেছে, পরেরটা হচ্ছে আইসোলেটরের কাজ করতেছে। এবার দেখো আমি মাত্র বললাম যে হচ্ছে তোমার সে ফল্টকে ক্লিয়ার করতে পারে না, কিন্তু দেখো যে স্মল যে ফল্ট কারেন্টটা ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ কারেন্ট যেটা শর্ট সার্কিট কারেন্ট না, সেটাকে সে ডিসকানেক্ট করতে পারে। হ্যাঁ, সেটা ফল্ট কারেন্টকে ক্লিয়ার করতে পারে না, কিন্তু যে ছোট ছোট যে তোমার স্মল ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ কারেন্টগুলো আছে সেটাকে ডিসকানেক্ট করতে পারে সে কিছু সময়ের জন্য। আর 4 নম্বরটা দেখো, ক্যারিং দ্য ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট ফর এ স্পেসিফাইড ডিউরেশন, মানে ফল্ট কারেন্টকে সে নিজের মধ্যে কিছু সময় নিয়ে যেতে পারে, ক্যারি করতে পারে তার মধ্যে, কিন্তু সে সেটাকে ক্লিয়ার করতে পারে না। যেটা করে কে? সার্কিট ব্রেকার, তাই না? বোঝা গেল? আচ্ছা ওকে। এবার দেখো লোড ব্রেক সুইচটা দেখতে কীরকম হয়, দেখতে পারতেছো কি না জানি না। এই যে দেখো একটা লাল পাত দেখতে পারতেছো, এই লাল পাত দেখো, এটাকে কি বলা হয় বলো তো? বাসবার, ট্রাঙ্কিং। জানো এটা তোমরা? বাসবার। এই যে দেখো যে একটা ফেজ, 2টা ফেজ, যে 3টা ফেজ দেখতে পারতেছো, এই যে 1 2 3 থাকে, এটা বাসা বাড়িতে কিন্তু এটা থাকে, তাই না? হ্যাঁ প্রদীপ, হ্যাঁ হ্যাঁ এটা থাকে, অনেক অ্যাপার্টমেন্টে এই জিনিস থাকে, কিন্তু লোড ব্রেক সুইচ থাকে। এই যে দেখো, তারপর এই যে এটা হচ্ছে সেই সুইচটা, দেখো লাল রঙের হ্যান্ডেল দেখতে পারতেছো? হ্যাঁ এটা হচ্ছে সুইচটা। এরপরে হচ্ছে তোমার এদিক থেকে আরেকটা ছবি কেটে গেছে, এই যে দেখো 1টা 2টা 3টা পাত এদিকে আছে। হ্যাঁ এই যে দেখো এর পাশে ফিউজ আছে। মাত্র বললাম না যে ছোট ছোট যে তোমার ফল্ট কারেন্টটা তাকে সে প্রোটেকশন দিতে পারে, কিন্তু বড় শর্ট সার্কিট কারেন্ট কিন্তু সে দিতে পারবে না। এই জন্য দেখো যে এখানে 3টা ফিউজ দেওয়া আছে। আবার যদি কোনো ছোট শর্ট সার্কিট কারেন্ট ওভারলোড থাকে বা শর্ট সার্কিট কারেন্ট থাকে তখন সে কিন্তু ঝামেলা আছে কি, এগুলো আবার পাল্টাইতে হয় নিয়মিত মেনটেন্সের জন্য। এটা যদি পুড়ে যায় তাহলে তো তোমার রিপ্লেস করতে হবে, তাই না? সো এটা হচ্ছে তোমাদের লোড ব্রেক সুইচ। এরপরে আসো আমাদের কি টপিক আছে দেখি। লোড ব্রেক সুইচের দেখো কানেকশনটা কোথায় আছে, মাত্র কি বললাম যে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে লোড ব্রেক সুইচটা ব্যবহার করা হয়। দেখো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের পরে এই সুইচটা আছে যেটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে সে প্রোটেক্ট করতেছে। আচ্ছা এরপরে দেখো যে আমাদের এই যে তোমার আর্থিং সুইচ লাস্ট ক্লাসে শুরু করছিলাম, আর্থিং সুইচটা আজকে নতুন, তাই না? দেখো আর্থিং সুইচটা কী জিনিস সেটা প্রথমে দেখো। প্রথমে তোমাদের একটা জিনিস বুঝাই যে মনে করো যে একটা মোটর, একটা পানির পাম্প, মানে একটা তোমার মোটরের সাথে একটা পাইপ কানেক্টেড আছে, সেই মোটরটা কি পানি তুলতেছে এবং পাইপের মাধ্যমে সাপ্লাই দিচ্ছে পানিটা। এখন মনে করো যে মোটরটা আমরা অফ করে ফেললাম, তাহলে পানিটা কি সাথে সাথেই নাই হয়ে যাবে? পাইপ থেকে কিছু পানি থেকে যাবে না? সেই রকম তোমরা এইসব জিনিস কোথায় পড়ছো বলো তো? ওই যে ইয়াতে পড়ছো না, এই তোমার এডি কারেন্ট লসে পড়ছো না, যে একটা হিস্টেরেসিস লস ছিল, যে কিছুটা ম্যাগনেটিজম থেকে যায়। মানে সব মেটারের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে তোমার যে সেই মেটারকে যদি কোনো চেঞ্জ করা হয় তাহলে যেটা চেঞ্জ হয়েছে তার কিছুটা পোর্শন ওই যে যার প্রভাবে চেঞ্জ হয়েছে সেই প্রভাবটা চলে যাওয়ার পরও সে কিছুটা থেকে যায় সেই প্রভাবটা। এখন এখানে হচ্ছে আমাদের সেই জিনিসটা হইতেছে যে এই যে দেখো আমরা এখানে দেখো এই যে এটা একটা ডিস্ট্রিবিউশন লাইন, ধরো আমরা এই যে সার্কিট ব্রেকারকে অন করে দিলাম, আইসোলেটরকে অন করে দিলাম, মনে হইতে পারে যে আমাদের এই ডিস্ট্রিবিউশন লাইনটা হচ্ছে এখন পুরো নিউট্রাল হয়ে গেছে, এখানে কোনো আর চার্জ স্টোর করা নাই, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে সে কিন্তু চার্জ হয়ে থাকে, চার্জড থাকে। তা এটার তাহলে কি হবে, তোমার যদি কোনো টেকনিশিয়ান এটাকে টাচ করে ডিস্ট্রিবিউশন লাইনকে, সে কিন্তু শক খাবে, বুঝতে পারছো? এই যে এটা কিন্তু একটা চার্জ যেহেতু স্টোর করা আছে, সেই চার্জটা তার মাধ্যমে আর্থিং হয়ে যাবে। সো এই যে দেখো এই তোমার যে
স্টোর যে চার্জটা সেটাকে ডিসচার্জ করার জন্য আমাদের একটা রাস্তা রাখতে হবে, সেটা হচ্ছে আমরা আর্থিং সুইচের মাধ্যমে করে থাকি। এবং দেখো আমাদের আর্থিং সুইচটা যদি আমরা একটু আসি, আমাদের এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য, যে আর্থিং সুইচটা কী জন্য রাখা হয়। ধরো যে আমি পুরোটাই পড়াবো, আসতেছি তোমরা আপাতত ছবিটা একটু দেখো যে আর্থিং সুইচটা কেন লাগে। আর্থিং সুইচটা হচ্ছে তোমরা মাত্রই দেখলা যে এই যে এখানে আইসোলেটরটা, সার্কিট ব্রেকারটা সবই দেখো ওপেন হয়ে আছে। তারপরও ট্রান্সমিশন লাইনটার যদি মেনটেন্যান্সে করার জন্য কোনো টেকনিশিয়ান সেখানে মেনটেন্যান্স করতে যায়, তখন সে শক অনুভব করবে। এই যে এই ট্রান্সমিশন লাইনটায় ভোল্টেজটাকে আমরা ডিসচার্জ করতে চাই, যে স্টোর চার্জটাকে আমরা ডিসচার্জ করতে চাই, এর জন্য দেখো আর্থিং সুইচটা আমাদের কীভাবে কানেক্টেড আছে, প্যারালাল না? হ্যাঁ, প্যারালাল কানেক্টেড করা থাকে না, একটাই সুইচ আছে তোমার। হলো এই যে এইটা কিন্তু তোমার ভার্চুয়াল, বুঝতে পারছো? এটা ক্যাপাসিটর কি মানে চার্জ স্টোর করে রাখে না, এটা ক্যাপাসিটরের মতো করে এখানে দেখা গেছে। এই জিনিস কোথায় পড়ছো আর বলো তো? আমি পড়েছি তোমাদেরকে আগের কোন কোর্সে এই জিনিস দেখাইছি, বলো? পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমের ওই যে তোমার ডিস্কগুলা, ইনসুলেটর ডিস্কগুলা, সেটা একটা ক্যাপাসিটর হয়েছিল না? এরকমভাবে যে ইলেকট্রিক্যাল তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যেখানেই তোমার চার্জ স্টোর হয়ে থাকে বোঝা যাবে, তার ইলেকট্রিক্যাল সিম্বল হিসেবে আমরা ক্যাপাসিটর দিয়ে রাখি, বুঝতে পারছো? এখন দেখো এই যে এই ক্যাপাসিটরটা তো হচ্ছে তোমার যদি আর্থিং সুইচটা আমরা না দিতাম, তখন কি ডিসচার্জ হওয়ার কোনো রাস্তা পাইতো? আর্থিং সুইচটা দেওয়ার কারণেই কিন্তু সেই ক্যাপাসিটরের মতো একটা শেপ হয়ে আসে। এখন তার মধ্যে কাছে কিন্তু গ্রাউন্ড আছে, এতক্ষণ কিন্তু গ্রাউন্ড ছিল না, শুধু এখানে চার্জ স্টোর হয়েছিল, এই জন্য আমরা আর্থিং সুইচটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো যে এই আর্থিং সুইচের সাথে তোমার আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের ইন্টার কানেকশন করার যে সিকোয়েন্সটা একটু আগে দেখছিলাম, সেটা খুব ভালো মতো মন দিয়ে একটু মুখস্থ করো তোমরা। এটা খুবই ইম্পর্টেন্ট তোমার। একটু আগে তো জাস্ট দেখছিলাম আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের মধ্যে সিকোয়েন্স, এবার এটার মধ্যে দেখো। এটা তোমরা একটু ছোট করে দেই, তাহলে তোমরা হচ্ছে ওটার সাথে মিলাই পড়তে পারবা। দেখতে পারতেছো? দেখা যায়? দেখো তো ছবিটা দেখা যায় কিনা দেখো। তোমরা এই যে এই সিকোয়েন্সটা এটার সাথে মিলাও, মনে করো এই যে আগের মতোই, এই যে এখানে ট্রান্সমিশন লাইনে তোমার মেইনটেনেন্স করা হয়ে গেছে। এখন আমি এই ট্রান্সমিশন লাইনটাকে এই সোর্সের সাথে আবার কানেক্ট করব, তখন কি করব বলো? প্রথমে আইসোলেটর না, এখন কিন্তু আর্থিং সুইচ আসছে। মেইনটেনেন্স করার মানে কি বলো তো? মেইনটেনেন্স করা মানে হচ্ছে আর্থিং সুইচটা ক্লোজ করা ছিল, এই যে ট্রান্সমিশন লাইনের মধ্যে যে হাই ভোল্টেজগুলো ছিল সেটা আর্থিং সুইচ ক্লোজ করা ছিল, যার মাধ্যমে সে গ্রাউন্ডেড করে দিছে। তার মানে এটা এতক্ষণ ক্লোজ ছিল না, বুঝতে পারছো কি বলতে চাইতেছি? হ্যাঁ হ্যাঁ, মেনটেন্যান্স করার আগে, হ্যাঁ হ্যাঁ, ডিসচার্জ হয়ে যাবে, হ্যাঁ বুঝতে পারছো, ডিসকানেক্ট করে দিতে হবে, হ্যাঁ তাই একটু বুঝতে পারছো। সো এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা যে তোমার এই যে এই কন্ডিশন মানে হচ্ছে তোমার মেনটেন্যান্স করা হয়ে গেছে, তুমি এখন কানেক্ট করবা। কানেক্ট করা আরেকটা নাম হচ্ছে টু মেক এ কন্ট্যাক্ট। তার মানে কি, এই ট্রান্সমিশন লাইনটা তুমি সোর্সের সাথে কানেক্ট করবা, তখন তোমার কি সিকোয়েন্সটা হবে? প্রথমে আমাদের আর্থ সুইচটা কী করতে হবে? খুলে দিতে হবে, তাই না? এ দেখো যে ওপেন আর্থ সুইচ, যে এতক্ষণ ডিসচার্জ করলো সেটাকে খুলে দিল। তারপরে আমাদের দুই দিক থেকে আইসোলেটরটাকে ক্লোজ করে দিতে হবে না? এ দেখো যে ক্লোজ আইসোলেটর। তারপরে আমাদের এই যে সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করে দিতে হবে। তারপরে আবার মনে করো যে এটা অপারেশনের মধ্যে আছে, এটাকে আবার তুমি মেনটেন্যান্স করতে চাও, তখন কি করবো? তখন কি সিনারিও বলো? এগুলো সব ক্লোজ না, আর এটা ওপেন হয়ে আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে সার্কিট ব্রেকারে যাব নাকি আর্থিং সুইচে যাব? সার্কিট ব্রেকারে প্রথমে যাব। কিন্তু এখানে দেখো, এখানে যেটা লাস্টে ছিল এখানে সেটা ফার্স্টে। সো এইটা এতক্ষণ আমাদের ক্লোজ ছিল, এটাকে ফার্স্টে ওপেন করে দিতে হবে, তারপর আইসোলেটর দুইটা ওপেন করে দিতে হবে, আর আর্থিং সুইচে কী করতে হবে? ক্লোজ করতে হবে, তাই না? এটাকে ডিসচার্জ করার জন্য। বুঝে গেছে? তোমরা একটু নিজের থেকে পড়ো, এটা একটু নিজে নিজে ইয়া করো। মেইনটেন্যান্সের কাজ জন্য কাজ করার আগে, তার মানে হচ্ছে এই যে এখন যে জিনিসটা দেখতে পারতেছো সেটা
না, টু মেক এ কন্ট্রাক্ট মানে হচ্ছে কাজ করা হয়ে গেছে, কাজ করা হয়ে গেছে, আবার কানেকশন করবা তুমি। হ্যাঁ, টু ব্রেক অ্যাকাউন্টটা কখন করতে হবে মানে হচ্ছে তোমার অপারেশনের মধ্যে আছে, তুমি এখন মেনটেন্স করতে চাও, তখন হলো টু ব্রেক অ্যাকাউন্টটাকে যাওয়া তুমি। সিকোয়েন্সগুলো একটু মুখস্থ করো। না না, এটা একটু দেখো ভালো মতো, ছবি দেখলে তো মনে থাকবে না পরে। 10 নাম্বার আসবে কেন, এটা এই ছোট জিনিস। আচ্ছা, আর হচ্ছে তোমরা ওই যে ইয়াটা অবজেক্টিভটা একটু পড়ো। আচ্ছা, বড় করে দিই। তোমাদের কি গরম লাগতেছে? এসিটা দাও তো একটু। আচ্ছা দেখো, আমি একটু পড়ি। দেখো যে লং হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন হোল্ডস ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স টু আর্থ, এটা তো বুঝছো তাই না? যে হচ্ছে যে এই যে ট্রান্সমিশন লাইনগুলা, যেটা মাত্র বললাম যে ওই যে নেচারের কারণেই কিছুটা চার্জ এখানে স্টোর হয়ে থাকে। তারপর কি বলছে, সো ইভেন দো ট্রান্সমিশন লাইন ইজ আইসোলেটেড, মানে কি বলতেছে যে এই যে সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের মাধ্যমে সোর্স থেকে ট্রান্সমিশন লাইনটা আইসোলেট করার পরেও ইট কন্টেইন ট্র্যাপড ভোল্টেজ ফর হুইচ চার্জিং কারেন্ট ডিসচার্জ ভেরি স্লোলি। এই যে দেখো যে এই যে ট্রান্সমিশন লাইনটা চার্জগুলো স্টোর হয়ে থাকার কারণে, আর এই যে এখানে তোমার কোনো এখান থেকে এখানে কোনো কানেক্টেড না হয়ে থাকার কারণে এই যে এখানে ডিসচার্জটা যে হবে কারেন্ট, তার কোনো রাস্তা আছে? কিন্তু রাস্তা নাই তো, আমরা সেই জন্যই তো আমরা আর্থ সুইচটাকে দিয়ে দিচ্ছি। সেই লাইনটা এখানে বলছে যে ফর হুইচ চার্জিং কারেন্ট ডিসচার্জ ভেরি স্লোলি, মানে হচ্ছে যে রাস্তা না থাকার কারণে এই যে এটা যে তোমার হাই একটা চার্জ স্টোর করে রাখছে, এটা তো আর আজীবন থাকবে না তাই না? এটা তো আস্তে আস্তে ক্ষয়ে যাবে চার্জগুলো তাই না? এই জন্যই এটা বলছে যে হুইচ চার্জিং কারেন্ট ডিসচার্জ ভেরি স্লোলি। নাও ইফ মেনটেন্যান্স ইজ রিকোয়ার্ড অন দ্য ট্রান্সমিশন লাইন, দ্য লাইন পটেনশিয়াল শুড বি জিরো। সেটা তো বুঝতেই পারতেছো যে এইটার পটেনশিয়াল বা ভোল্টেজটা জিরো হইতে হবে তাই না? তারপরে দেখো যে সো আর্থিং সুইচ ইজ নেসেসারি ফর মেনটেন্যান্স অন হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। এখানে না বোঝার কিছু আছে? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবো এখন যে এই যে সিকোয়েন্সটা যদি আমরা ব্রেক করি, আমরা মনে করো যে আমরা কি জানি যে এই যে সোর্স থেকে ট্রান্সমিশন লাইনটা আমরা ডিসকানেক্ট হয়ে আছে, আমরা কানেক্ট করতে চাই বা কানেক্ট হয়ে আছে মনে করো সব কিছু, আমাদের সিকোয়েন্সটা কি, আমাদের প্রথমে সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিতে হবে তাই না? তারপরে আইসোলেটরটা ওপেন করে দিতে হবে। তো আমরা সার্কিট ব্রেকার প্রথমে ওপেন না করে প্রথমে মনে করি আইসোলেটরটা ওপেন করে দিলাম, কি হইতে পারে? মানে তোমাদের এই যে এই সিনারিওটা বলতেছে যে ব্রেক করতে চাই আমি, ব্রেক করার জন্য প্রথমে তো সার্কিট ব্রেকারটাকে খুলে দিতে হবে, তারপর আইসোলেটর খুলে দিতে হবে। আমি বলতেছি যে প্রথমে সার্কিট ব্রেকার না খুলে আইসোলেটর খুলে দেবো আমরা, প্রথমে এই দুই দিক থেকে আইসোলেটর খুলে দেবো, তারপর সার্কিট ব্রেকার খুলবো। কী ধরনের ড্যামেজ হইতে পারে বা সমস্যা হইতে পারে তোমাদের কি কোনো আইডিয়া আছে? তোমরা এরকম ভিডিও দেখছো, ইউটিউবেই দেখছো, মানে কী বাস্ট হইতে পারে? সার্কিট ব্রেকার পুরো তোমরা কি মানে কিছু ভিডিও তোমরা দেখছো? তোমরা কি আর্কিং সম্পর্কে জানো? আর্কিং এই যে এই ইয়ার ছবিটাতেও আছে, তোমরা যখন এই তোমরা এটা একটা আইসোলেটর না, আইসোলেটরটা যখন সরে যায়
এখানে যে একটা স্পার্ক হয় তোমরা ইউটিউবে দেখছো না, স্পার্কটা কেন হয় বুঝতে পারতেছো এখন? সে কি দেখো আইসোলেটরের কি কোনো ফল্ট ক্লিয়ার করার উপায় আছে? তাহলে কি মানে সে তো আর ফল্ট ক্লিয়ার করতে পারে না। তাহলে তোমার যখন মনে করো যে ফল্ট হয়েছে, কোনো ফল্ট হয়েছে, তখন আমরা আইসোলেটরটা খুলে দিতে চাই, তখন কি সে আর ফল্ট ক্লিয়ার করতে পারবে? তখন হইতেছে সে এই যে তার মাঝখানের যে বাতাসগুলো আছে না, তাকে সে আয়নিত করে একটা শর্ট সার্কিট রাস্তা বানায় ফেলবে, যেইটা তোমার সার্কিট ব্রেকারে এই যে যে তোমার স্পার্কটা হয় সেটাকে দূর করার, হ্যাঁ সার্কিট ব্রেকারে সেই স্পার্কটাকে দূর করার মতো পদ্ধতি আছে, কিন্তু আইসোলেটরও কিন্তু নাই। হ্যাঁ, জাস্ট একটা রাস্তা, ডিসকানেক্টিং রাস্তা, ডিসকানেক্ট করা যায় জাস্ট। হ্যাঁ, বুঝতে পারলা কেন আগে পরে দেওয়া হয় এই কানেক্টিং ইয়াটা? তিনজনে বুঝতে পারছো? শাড়িরা বুঝতে পারছো? আর একটু বলতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, মানে তোমার হচ্ছে মনে করো যে এটা দুইটা, এখানে একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে যদি হাই ভোল্টেজ কারেন্ট যায়, বুঝতে পারছো, এই ডিসকানেক্টিং রাস্তাটাকে ও করে কি বাতাসে অনুপরমাণুগুলোকে সে আয়নিত করে ফেলে, আয়নিত করে এখান থেকে ইলেকট্রনগুলো লাফ দিয়ে এইখানে চলে যেতে চায়। এই ঘটনাকে বলা হয় স্পার্ক। তোমরা মানে সহজ ভাষায় স্পার্ক জানো, কিন্তু ইলেকট্রিক্যালের ভাষায় এখন জানো এটার নাম হচ্ছে আর্কিং, ইলেকট্রিক্যাল আর্ক। এই আর্কটা হচ্ছে তোমরা তো পড়ছোই তাই না? আইসোলেটর কি ফল্টকে ক্লিয়ার করতে পারে না, সে শুধু হচ্ছে একটা মেইনটেনেন্সের জন্য ডিসকানেক্টিং রাস্তা হিসেবে কাজ করতে পারে, তাই না? তখন কি করবে যে যদি কোনো ফল্ট হয় তখন হচ্ছে আইসোলেটর খুলে দাও, ঠিক আছে, কিন্তু সে বাতাসে পরমাণুগুলোকে আয়নিত করে ফেলবে, আয়নিত করে আবার শর্ট সার্কিটের রাস্তায় বানায় ফেলবে। তাহলে কি লাভ হলো কোনো? তখন তো তোমার হচ্ছে যে এই যে এইখান থেকে তোমার আর্কগুলো এখানে যাবে, এই আর্কগুলো এখানে যাবে, কিন্তু ফল্ট কারেন্টটা তো প্রবাহিত হইতেই থাকবে, তাকে তো ডিসকানেক্ট করতে পারবে না, হয়ে গেছে। এটা তোমরা হ্যাঁ, এই যে তোমার এই যে সমস্যাটা না, এটা তুমি সার্কিট ব্রেকারের মধ্যে এই মেকানিজমই আছে যেটা তোমার ইলেকট্রিক্যাল আর্ককে কন্ট্রোল করতে পারে। এই জন্যে তোমাদের সিকোয়েন্স মেনটেন করা লাগবে, আগে পরে কোনটা কি আগে বন্ধ করবা খুলবা সেটা জানতে হবে। আচ্ছা, এটা দেখছো তোমরা? আর্থিং সুইচ না থাকলে কি সমস্যা হইতো এখন বলো তো? মরবে কি না সেটা তো আমাদের হাতে নাই, সেটা শখ খাবে আর কি। আচ্ছা, এরপরে দেখো যে আমরা আজকে আরেকটা টপিক স্টার্ট করি একটু, এটা তোমাদের জানা টপিক তো এই জন্য একটু স্টার্ট করে দিই। ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার, এগুলো কি জিনিস বলো? ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার এটা জানতে হবে, নাহলে এই কোর্সে ফেল করে দেবো আমি। এটা আগে তোমরা পড়ে আসছো, সিটিপিটি বদরু পার্স। সিটিপিটি কেন ইউজ করা হয় বলো তো? লাস্ট ক্লাসে বলছিলাম তো। না, রেটিং তো তুমি দেখতে পারবা। তুমি হচ্ছে যে মনে করো যে সিটি ইউজ করতে হয় কখন বলো তো? যে ট্রান্সমিশন লাইনের যে কারেন্টটা সেটা কি কোনো অ্যামিটার মেজার করতে পারবে? তখন কী করতে হবে? কারেন্টটাকে মানটাকে কমাই নিয়ে আসতে হবে। কারেন্টের মানকে কমাইতে গেলে ভোল্টেজকে আবার কী করা লাগবে বলো তো? ভোল্টেজটাকে আপ করে দিতে হবে না? দুইটা তো ব্যস্তানুপাতিক। সেজন্য সিটিটা কী ধরনের ট্রান্সফর্মার? আরে বাবা, সিটি তো কারেন্ট ট্রান্সফর্মারই হবে, স্টেপ আপ ট্রান্সফর্মার, তাই না? ভোল্টেজটার মানটাকে সে বাড়ায় দিচ্ছে, কারেন্টের মানটাকে সে কমায় দিচ্ছে। আর এটা কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, স্টেপ আপ ডাউন যে কথাটা, এটা হলো ভোল্টেজের উপর নির্ভর করেই বলা হয়, এটা কিন্তু কারেন্টের উপর নির্ভর করে বলা হয় না। আর পিটিটা এটা তো নর্মাল, তাই না? পিটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার, তাই না? আচ্ছা, তোমরা আরেকটা আমাকে কমন সেন্স দিয়ে উত্তর দাও তো। সিটিতে তোমাদের আমরা তো বলি যে এই যে এন যেটা, সেটা টার্ন সংখ্যা না, কুণ্ডলী সংখ্যা না, সেটার উপরেই তো নির্ভর করে। তোমরা ছোটোবেলায় ম্যাথ করতে ট্রান্সফর্মার ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, V1 by V2 is equal to N1 by N2 is equal to I2 by I1 নাকি I1 by I2 বলো? I2 ভাগ I1। আমাকে বলো যে আমরা সিটি নিয়ে কাজ করতেছি,
সিটির এন ওয়ানটা কত হবে, এন ওয়ানের মানটা কত হবে? হ্যাঁ, মান তো তুমি সেটা বুঝেই বলতেছো কম হবে। স্যার এন ওয়ানটা হচ্ছে স্যার আপনার হচ্ছে যৌনকুণ্ডলী পাক। না, এন ওয়ান হচ্ছে প্রাইমারির পাক সংখ্যা। কম থাকবে তো স্যার। কম থাকবে বলতে কত কম বলো তো? এটা মানে মানটা তুমি কি এক্স্যাক্টলি বলতে পারবা? এটা তোমাদের একটা আমি জেনারেল কোশ্চেন করলাম, বলো তো এটা মানে এটা 5, 10 বা হচ্ছে 3, 4, 2, 1 কত হইতে পারে? এটা 5, 6 হইতে পারে। বলো, তিনজনই তিনটা অ্যান্সার দাও দেখি কারটা কাছাকাছি যায়। 1:2 মানে প্রাইমারিতে 1, সেকেন্ডারিতে 2। আচ্ছা, শাহরিয়ার কোশ্চেনটা বোঝো নাই তাই না? কোশ্চেনটা বুঝুন। কোশ্চেনটা বোঝো না। কোশ্চেন হচ্ছে যে আমরা তো ম্যাথ করার জন্য তো আমাদের এই জিনিস লাগতো তাই না? এন ওয়ানটা হচ্ছে তুমি যেটা বললা প্রাইমারির পাক সংখ্যা, আর এন টু হচ্ছে সেকেন্ডারির পাক সংখ্যা। আমি জানতে চাইতেছি যে সিটিটার ক্ষেত্রে, সিটি স্পেসিফিকভাবে বললাম, সিটির ক্ষেত্রে প্রাইমারির পাক সংখ্যা কত হবে? এন সমান আমরা কত লিখতে পারি? কোনো কমন সেন্স আছে বলো তো? আমরা ট্রান্সমিশন লাইন নিয়ে কাজ করতেছি, ট্রান্সমিশন লাইনের কারেন্ট মাপবো, তাহলে এন এর মানটা কত হইতে পারে? এন ওয়ানের মান আর কি। স্যার এন ওয়ানের মান বদরুল, 0 কিভাবে হয়? 0 হইলে ম্যাথ হবে? স্যার 1। হ্যাঁ, 1 হবে। বুঝতে পারছো? তোমাদের কি কেন 1 হয়েছে সেটা বুঝতে পারছো? স্যার হ্যাঁ, বলো শাহরিয়া। বলো, বলতে পারলে বলো। শাহরিয়া, বদরুল পারবা বলতে? তোমার অ্যান্সার ঠিক ছিল যে 1:2, 2 ভুল হয়েছে, 1 ঠিক আছে, যে প্রাইমারি কুণ্ডলী টান সংখ্যা 1 বললা, কিন্তু একটা যে বললা এটা কারণ বলতে পারবা? আরে বাবা, ভোল্টেজ বেশি হলে তো কারেন্টটা কমে যাইতেছে না। সেটা না। রিফাত পারবা? রিফাত পারবা? আচ্ছা দেখো, দেখো এটা হচ্ছে আমাদের একটা সিটি। তোমরা যে ট্রান্সমিশন লাইনটা ব্যবহার করতেছ, এটা কি কখনো 1-এর বেশি পাক হইতে পারবে? এটা একটা তো একটা কন্ডাক্টর, এটা হ্যাঁ একটা কন্ডাক্টর। হ্যাঁ, এটা কি কখনো তোমরা পাক দিয়ে দিয়ে তোমার কি ট্রান্সমিশন লাইন তুমি ঘোরাবা বলো তো? হ্যাঁ, সো দেখো যে এন ওয়ানটা 1 হবে তাই না? এই দেখো এইটার এই যে পার্টটা দেখতে পারতেছ, এটাই হচ্ছে তার প্রাইমারিটা, সিটির প্রাইমারিটা। আর সিটির সেকেন্ডারিটা দেখো, এর ভিতরে পাক সংখ্যাগুলো আছে যেটা আমরা দেখতে পারতেছি না, কিন্তু বাইরেরটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তেমনি উইন্ডো টাইপ, এটা দেখো, এটাতে দেখো এটার তোমার হচ্ছে পাক দেওয়ার মতো জায়গায় আছে একটা। এন ওয়ানের মান এই জন্য অলওয়েজ 1ই হবে সিটির ক্ষেত্রে, একটা বাসবাড়ি যাবে, আর তো কিছু নাই। কিন্তু তুমি সেকেন্ডারিতে কিন্তু টার্ন সংখ্যাকে বাড়ে দেওয়া মানে কি বলো তো? টার্ন সংখ্যা বাড়ে দেওয়া মানে হচ্ছে এই যে তুমি ম্যাথ করো একটু, মনে করো যে এন তো আমাদের 1 আছে, আমরা কি বের করতে চাই? I2 না? I2 সমান আমরা কি লিখতে পারি এখান থেকে? স্যার তাহলে n1 I1 ডিভাইড বাই n2 এটা লিখতে পারি না? এখন আমরা জানি হচ্ছে যে আমাদের I2টাকে আমাদের কি করতে হবে বলো তো? কমাই দিতে হবে না? I1টা আমাদের বেশি হয়ে আছে তাই না? তার মানে এই বেশি হওয়ার সাথে এই টার্মটাকে আমাদের কমাই দিতে হবে না? এনটা যদি 1 থাকে আর n2টাকে যদি আমরা বেশি রাখি, সেটা 100 হইতে পারে, 10 হইতে পারে, তাহলে এই n1/n2টা কমে যাবে না? বুঝতে পারছো এবার কীভাবে কমে? তেমনিভাবে তোমরা হচ্ছে যে আমাদের পিজিটা বের করে দেখো তো আমাকে। পিজিটা কী করতে হবে? n1 n2টার সাথে পিডিটা লেখো সবাই, v1/v2 = n1/n2, এটা লিখো ফার্স্টটা। এটা যেমন আমি সিটির জন্য লিখলাম না, তেমনিভাবে আমাকে পিটিটাতে তুমি বের করবা কি বলতো? v2টা বের করবা তাই না? v2ই তো বের করতে হবে। হ্যাঁ, তাহলে পিটা বের করতে স্যার আপনার হচ্ছে v1 ডিভাইড বাই v2। হ্যাঁ লিখো, খাতায় লিখো, খাতায় লিখো, v1/v2 দিয়ে খাতায় লিখো, আর v2টা বের করবা। ইকুয়েশন তো এইটাই, এটার সাথে তুমি কারেন্টের পিটি সিটির সময় তুমি এটার সাথে এটার করছো, আর পিটির সময় এটার সাথে এটা করবা।
এবং আমাকে প্রমাণ করে দেখাও যে পিটিটা কেন স্টেপ ডাউন। আর সিটিটা তো আমি বুঝে দিলাম যে স্টেপ আপ মানে কি বলো তো, স্টেপ আপ হইতেছে না, এখানে কারেন্টের মান কমাই দিছি না, তার মানে তো স্টেপ আপ। তোমরা আমাকে প্রমাণ করে দেখাও পিটিটা কেন স্টেপ ডাউন। V2 এর মানটা বের করবা। স্যার ভি এর যে মানটা, V1 এর যে মানটা, এটা স্যার কমে যাইতেছে। V1 এর মানটা তো আমরা কমাই দিয়ে চাই, স্টেপ ডাউন না পিটি, হ্যাঁ সেটাই তো লাগবে আমাদের। কিন্তু স্যার এখানে যে পাক সংখ্যা যে এটা তো বাড়তেছে। হ্যাঁ পাক সংখ্যা তোমাদের কী করতে হবে বলো তো, যে প্রাইমারিতে পাক সংখ্যা বেশি রাখবো নাকি কম রাখবো? প্রাইমারিতে প্রাইমারিতে বেশি রাখবো, পাক সংখ্যা হচ্ছে পিটির জন্য, পিটি এর জন্য সেটা বেশি রাখতে হবে, বেশি রাখবো, সেকেন্ডারিতে কম রাখবো। তখন কি হবে, এটা কমে যাবে, তাই না? স্যার N1 এর মান তো সচরাচর 1, সব সময় 1 না, সব সময় 1 না, সব সময় 1 না। তুমি হচ্ছে রেশিওটা দেখবা যে রেশিও তুমি কিভাবে কমানো যায় বাড়ানো যায়, আমি ওটা বোঝানোর জন্য বললাম। যদি আমরা N1 যদি যত বেশি রাখবো তত কমবে, হ্যাঁ তত কমবে N1 এর মান স্টেপ ডাউনের জন্য। ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছো এবার? ম্যাথ করছিলা না এগুলো আগে তোমরা? আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আমরা একটু আসি সামনে। আচ্ছা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের মধ্যে তোমাদের তো দুই ধরনের ট্রান্সফরমার দেখলা, সেটা হচ্ছে সিটি আর পিটি। এই সিটি পিটিগুলোকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলা হয়, কারণ হচ্ছে এগুলা তোমার মেজারিং ডিভাইস হিসেবে বেশি ব্যবহার করা হয়। ইনস্ট্রুমেন্ট যেহেতু নাম, ইনস্ট্রুমেন্ট সাথে রিলেটেড যা কিছু থাকে সেটা মেজারিং ডিভাইস হিসেবে কী কী মেজার করে দেখো। অ্যামিটার তো হচ্ছে কারেন্ট, ভোল্টমিটার ভোল্টেজ, ওয়াটমিটার পাওয়ার, ওয়াট আওয়ার মিটার হচ্ছে সময়ের সাথে পাওয়ারটা সেটা মেজার করবে। আর প্রোটেক্টিভ ইকুইপমেন্টও ব্যবহার করা হয়। তারপর দেখো যে ইট ইউটিলাইজেস কারেন্ট ট্রান্সফরমেশন অ্যান্ড ভোল্টেজ ট্রান্সফরমেশন প্রপার্টিস টু মেজার হাই এসি কারেন্ট, যেটা দেখলা তোমরা। আচ্ছা এরপরে আসো যে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশনটা কি। অ্যাপ্লিকেশনটা দেখো যে ফর মেজারমেন্ট অফ হাই এসি কারেন্ট ইট ইজ ইউজুয়াল টু ইউজ লো রেঞ্জ অফ এসি অ্যামিটার উইথ সুইটেবল শান্ট। আর হচ্ছে যে দেখো ফর মেজারমেন্ট অফ হাই এসি ভোল্টেজ লো রেঞ্জ এসি ভোল্টমিটার্স আর ইউজড উইথ হাই রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ। আচ্ছা এটা তোমরা বুঝতে পারলা কিভাবে কানেক্ট করা থাকবে, তোমার হচ্ছে যে ভোল্টমিটারটা এবং অ্যামিটারটা সেটা এখানে বলে দিছে আর কি। আচ্ছা কিছু বলো নাকি? হ্যাঁ কি বলো আমাকে, কি নিজেরা আলোচনা করতেছ? আচ্ছা আচ্ছা দেখো এবার কি তোমার কি ঠান্ডা লাগে? আচ্ছা আচ্ছা এখন দেখো যে সিটির কানেকশনটা দেখো, এই যে এই জিনিসগুলো দেখো, তোমাদেরকে আর নতুন করে দেখালাম না। এটা রেশিওটা যেহেতু এখানে তোমরা এখন বুঝতে পারছো যে এই রেশিওটার মানে কি। সিটির এই রেশিওটার মানে হচ্ছে প্রাইমারিতে যদি 100 এম্পিয়ার কারেন্ট যায়, সেকেন্ডারিতে যাবে 5 এম্পিয়ার কারেন্ট। এগুলো এখানে একটু ব্যাখ্যা করছে, এটা আমি আর নতুন করে বললাম না, এটা তোমরা বুঝতে পারবা। তোমরা জাস্ট আজকে কানেকশন ডায়াগ্রামটা দেখো। কানেকশন ডায়াগ্রামটা এখানে দেখো যে হ্যাঁ, কিন্তু এখানে দুই ধরনের সিটি দেওয়া আছে, একটা হচ্ছে সিঙ্গেল রেশিও সেন্টার টাইপ, আরেকটা সেন্টার টাইপ কই পাইলে বলো তো?
এই স্যার এখানে একটা সেন্টারে ট্যাপ করা আছে ট্রান্সফরমার। এটা কোনটায়, সিঙ্গেলে নাকি মাল্টি রেশিও? মাল্টি রেশিওতে, হ্যাঁ এটা ট্যাপিং করা যায় তাই না? তাহলে মাল্টি রেশিও মানে হচ্ছে ট্যাপিং করা যাবে যেখানে, আর সিঙ্গেল রেশিওতে হচ্ছে কোনো ট্যাপিং নাই। সো এই যে এখানে তাহলে সিটিটা যে সিরিজে কানেক্টেড, এইটা থেকে বুঝতে পারতেছো তো তোমরা তাই না? দেখো যে এটা মনে করো সোর্স হয়ে এই যে সিটির প্রাইমারি কয়েলটা হয়ে লোডে চলে গেছে, তার মানে এই কানেকশনটা একটা সিরিজ কানেকশন। আচ্ছা, আর সেকেন্ডারিটা দেখো, সেকেন্ডারি থেকে আমরা সেই অ্যামিটারে চলে আসছে। আর তেমনিভাবে যেটা তোমার মাল্টি রেশিও, সেখানে হচ্ছে এই ট্যাপিং করা যেহেতু আছে, এখানে ট্যাপিং থেকে আমাদের এখান থেকে এই কয়েলের এখান থেকে তোমরা আরেকটা টার্মিনাল নিয়ে X1 এবং X2-র মধ্যে রেশিও বের করতে পারো, আবার X2 এবং X3 এর মধ্যে রেশিও বের করতে পারো, আবার X1 এবং X3 এর মধ্যে রেশিও বের করতে পারো। সো এটা তোমরা কানেকশনটা তো এখানে দেখলাম। এটা একটু পড়ো, এটা আগের পেজের সাথে রিলেট করে এটা একটু পড়ো। বড় করলে তো হ্যাঁ দেখো না না পড়তে বলছি কিছু আলোচনা, সেটা তো আমি বললাম, তুমি সেটা পড়বা। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি একটু পড়ো পড়ো। হ্যাঁ হ্যাঁ সেটাই পড়ো। কোশ্চেন করবো কিন্তু, না পারলে কিন্তু বোতল তোমার আটকে রাখবে, পড়তেছো না। পড়ছো? আচ্ছা তাহলে বজরুলি এখন বলো আমার, এই যে আমার এখানে মাল্টি রেশিও সিটিটা কোথায় ইউজ করা হবে? হ্যাঁ বলো, তোমার পড়া সবচেয়ে আগে শেষ হয়েছে, তুমি বলো। না এটা কোথায় ইউজ করা হয় সেটা এখানে লেখা আছে, কিন্তু এখানেই লেখা আছে, তুমি পড়ো নাই। হচ্ছে ভেরিয়েবল লোডের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে হচ্ছে তোমার লোড চেঞ্জ হয়ে গেলে কারেন্টের রেটিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি মনে করো যে দরকার আমার 200 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করা, তখন কি আমি 400 অ্যাম্পিয়ার কারেন্ট রেঞ্জে রাখলে হবে? না, তখন হচ্ছে তুমি এই যে X2 আর X3 এর মধ্যে ট্যাপিং করে ফেলবা, মানে কি এখানে লোডটা ভ্যারি হয়ে গেছে তাই না? আর যখন তোমার ফুল লোড যেটা, সেটা তুমি X1 এবং X3 এর মধ্যে রেখেই করতে পারো। তাহলে ভেরিয়েবল লোডকে যদি থাকে, সেক্ষেত্রে যেহেতু কারেন্টের ভেরিয়েশন হবে, সেজন্য তোমাদের মাল্টি রেশিও সিটিটা সব জায়গায় থাকতে পারে। তোমার লোডটা তো তোমার ভ্যারিয়েবল লোড অনেক জায়গায় ইউজ করা হয়, তোমার কারেন্টের রেটিংটা চেঞ্জ হয়ে যেতে পারে না? যদি তোমার কারেন্টের অ্যাম্পিয়ার রেটিংটা, ভ্যারিয়েবল লোড তো তোমার অনেক জায়গায় থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার কাজে লাগবে না? হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবস্টেশনেই তো, সিটি তো তোমার হচ্ছে সাবস্টেশনেই ইউজ করবা তাই না? ভেরিয়েবল বলতে হচ্ছে তোমার মনে করো যে তোমার কনজিউমারের উপর নির্ভর করবে। কনজিউমার মনে করো 400 অ্যাম্পিয়ারের কোনো একটা মেশিন চালাইতেছে, তখন কি তুমি আর 200 অ্যাম্পিয়ারের মধ্যে রাখলে হবে? আবার যখন তুমি 200 অ্যাম্পিয়ারের কোনো মেশিন চালাইতেছে, মোটরগুলোর কিন্তু এই অ্যাম্পিয়ার রেটিংস হয় না, ডিফারেন্ট হয় না? মনে করো যে ডিফারেন্ট একটা মোটর চালাইতেছে তুমি, 3 ফেজ মোটর আর সিঙ্গেল ফেজ মোটরের কি অ্যাম্পিয়ার রেটিং সেম হবে? চেঞ্জ হবে না? সো এই যে ভেরিয়েবল রেঞ্জগুলোর জন্য তোমার হচ্ছে ভেরিয়েবল রাখতে হবে। আচ্ছা এরপরে দেখো যে কারেন্ট ট্রান্সফরমারের এই যে এটা তোমরা একটু দেখো যে ওয়াই সিটি সেকেন্ডারি শুড নেভার বি ওপেন, সিটি সেকেন্ডারিটা কেন কোনো সময় ওপেন রাখা যাবে না সেটা দেখো। দেখো যে অ্যামিটার রেজিস্ট্যান্স ইজ ভেরি লো
The current transformer normally works as a short circuit instrument. If for any reason the ammeter is taken out of secondary winding, then the secondary winding must be short circuited with the help of a short circuit switch. If this is not done, then a high MMF ampere turns IT will set up a high flux in the magnetic core, and it will produce excessive core loss which produce heat and high voltage across the secondary terminals. তার মানে হচ্ছে তোমার একটা সিটির সেকেন্ডারি কোনো সময় তুমি ওপেন সার্কিট রাখতে পারবা না। সাধারণত অ্যামিটারটার কি রেজিস্ট্যান্সটা অনেক কম হয়, তাই না? রেজিস্ট্যান্স কম হয় মানে কি এই রাস্তাটা শর্ট সার্কিটেড হয়ে আসা বলতে পারি না আমরা। সো এই যে যদি তোমার হচ্ছে যে অ্যামিটার নাও লাগাও, তোমার সিটি সেকেন্ডারিটা অলওয়েজ শর্ট সার্কিটেড করে রাখতে বলছে। যদি ওপেন সার্কিট করে রাখো তাহলে কি কি সমস্যা হবে সেটা এখানে দিয়ে দিচ্ছে। দেখো যে কোর লস বেশি হবে, তারপরে হাই হিট প্রডিউস হবে যেটা লস, হাই ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি টার্মিনালস হবে, মানে এই যে এই জায়গাটুকুর মধ্যে তখন অনেক হিট প্রডিউস হবে, যেটা হচ্ছে এটার জন্য সিটিটার জন্যও তো ক্ষতিকর, অন্যান্য ইকুইপমেন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে। সো সিটি সেকেন্ডারিটা কখনও তুমি ওপেন সার্কিট রাখতে পারবা না, বোঝা গেল? এটাও কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মাঝে মাঝে আসে যে ওয়াই সিটি সেকেন্ডারি শুড নেভার বি ওপেন। আচ্ছা, এবার আসো পিটিটা তো পটেনশিয়াল ট্রান্সফরমার। এটা লাইনের সাথে কীভাবে কানেক্টেড থাকবে? প্যারালালি কানেক্টেড থাকবে, তাই না? প্যারালাল কানেকশনটা দেখো এই যে এখানে দেয়া আছে, এই যে এটা একটা তোমার লাইন, সিঙ্গেল ফেজ লাইন, নিউট্রাল আর লাইন। তারপর হচ্ছে দেখো যে এখানে তোমার প্রাইমারিটা দেখতে পারতেছো যে কতগুলা টার্ন সংখ্যা অনেক বেশি না, N1 এর মান কিন্তু অনেক বেশি, কিন্তু দেখো ভোল্ট মিটারে যে বের করছি N2 অনেক কম না, N2 দেখো জাস্ট একটা কয়েল বের হয়েছে, তাহলে N1 এর মান এখানে কমে আসছে না অনেক। সো এখানে কিন্তু স্টেপ ডাউনটা যে হয়েছে এখানে পিটির ক্ষেত্রে সেটা তোমরা দেখতেই পারতেছো। আচ্ছা, আর হচ্ছে তোমরা এখানে একটু এই জিনিস সেগুলো তোমরা আগেই জানো, সেটা নতুন করে বলার কিছু নাই। পিটিকে অনেক সময় ভিটিও বলা হয়, তাই না? ভোল্টেজ ট্রান্সফরমার, তাই না? এবং এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। মেনি প্রাইমারি টার্মস, এই যে দেখো এখানে বুঝাই দিচ্ছে যে প্রাইমারি কতগুলো। হ্যাঁ, অনেকগুলো প্রাইমারি টার্মস, তো সেকেন্ডারিতে সামান্য কিছু টার্মস পাবে। হ্যাঁ, সো এটা তো হচ্ছে তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে এটা ব্যবহার করা হয়। আর ওয়ার্কিং অফ পটেনশিয়াল ট্রান্সফরমার সেটা তোমাদের নতুন করে দেখানোর কিছু নাই আর। সো আজকের লেকচারে এতটুকুই থাকবে তোমাদের। নেক্সট ক্লাসে আমরা লাইটিং অ্যারেস্টার শুরু করবো। এটা আমরা একটু পড়ছিলাম যে এটা হচ্ছে তোমার ওই যে বিদ্যুৎ চমক থেকে বাঁচানোর জন্য হাই ভোল্টেজ সার্চ থেকে এটা কীভাবে কানেক্টেড ছিল? প্যারালাল কানেক্টেড ছিল, তাই না? এটা দিয়ে আমরা নেক্সট লেকচারটা শুরু করব। আর এরপরে তোমাদের লাইটনিং অ্যারেস্টরের পরে আমরা এমসিবিতে যাব। এমসিবির সাথে এই থিওরিটা যখন পড়াবো তার সাথে তোমাদের ল্যাবেও এই জিনিস দেখাই দিতে হবে। এমসিবির পরে আমরা এমসিবিতে একটু বেশ কিছু পড়াশোনা আছে। তোমরা পাইছো? রেজিস্ট্রেশন হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে আজকে দিয়ে দেবো। ম্যাগনেটিক এলিমেন্ট আছে, তারপর হচ্ছে হ্যাঁ তো